আমি সকল শুনছি হলো ডোম। বাংলাদেশের রংপুর বিভাগ চট্টগ্রাম বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয় তাহলে ভারতের ওই 7 সিস্টার সুস্থ থাকবে না, পিছন্ড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেয়া। একটি মাত্র বাক্য, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক ভূকম্পনের পূর্বাভাস। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্ধকার কোণে এই দাবিটি প্রথম ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষ এটিকে হয়তো কোনো এক উগ্রবাদীর সস্তা প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু যখন দেখা যায় এই উস্কানিমূলক বক্তব্যের সমান্তরালে বাংলাদেশেরই একটি স্ট্র্যাটেজিক প্রান্তে গড়ে উঠছে এক বিশাল রহস্যময় ধর্মীয় কমপ্লেক্স আর বিশালাকার রাম মূর্তি, তখন বিষয়টি আর কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোলিংয়ের জায়গায় থাকে না। রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়ি ঠিক এই শান্ত এলাকাটিকে ঘিরেই এখন আবর্তিত হতে শুরু করেছে এক গভীর অন্ধকার কুয়াশা। সাধারণ এক সবজি বিক্রেতা, যে কিনা কিছুদিন আগেও ভ্যানে করে আলু পটল বিক্রি করত, হঠাৎ করে তার হাতে কোটি কোটি টাকার রহস্যময় তহবিল কিভাবে এলো? এই বিশাল সনাতন ধর্মীয় কমপ্লেক্স নির্মাণের পেছনে আসল অর্থায়নকার? দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি সত্যি চোখ কান বন্ধ করে অন্ধ হয়ে গিয়েছিল, নাকি পর্দার আড়ালে চলছিল এমন এক বিপজ্জনক খেলা যার গভীরতা পরিমাপ করতে আমাদের তথাকথিত নীতি নির্ধারকেরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন? কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতার শেষ কোথায় এবং পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? এখানেই তৈরি হয় এক চরম ক্ষোভ আর গভীর হতাশার চোরাবালি। বিগত 1.5 দশকে দেশের এনএসআই, ডিজিএফআই কিংবা পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখাগুলো যেভাবে ব্যস্ত ছিল অভ্যন্তরীণ রাজনীতির নিয়ন্ত্রণ, বিরোধী মতদমন আর এক বিশেষ ধরনের ক্ষমতার পাহারা দিতে, তার খেসারত আজ পুরো জাতিকে দিতে হচ্ছে। দেশের সীমান্ত ঘেঁষে যখন একটি সুদূর প্রসারী ভূরাজনৈতিক ছক আঁকা হচ্ছিল, তখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর এই চরম নির্লিপ্ততা আজ দেশের সার্বভৌমত্বকে এক নজিরবিহীন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা আজ তীব্র ভাষায় প্রশ্ন তুলছেন, এই বৃহৎ বাংলা বিহার, উড়িষ্যা কিংবা খোদ কলকাতার বুকেও যেখানে এমন কোনো নজিরবিহীন ও বিশালাকার রাম মন্দির বা বিশেষ কমপ্লেক্সের অস্তিত্ব সহজে চোখে পড়ে না, সেখানে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে, তাও আবার ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল রংপুর বিভাগে কেন এই ধরনের মেগা প্রজেক্টের সূচনা হলো? এটি কি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর নকশা যা আগামী 50 বা 100 বছর পর এই অঞ্চলের মানচিত্রকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, যার উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়ে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আমরা ইতিহাসের পাতা উল্টে দক্ষিণ এশিয়ার কিছু নির্মম সত্যকে প্রত্যক্ষ করি। আর যারা এই ঘটনাকে খুব ছোট বা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে চান, তাদের মনে করিয়ে দেওয়া দরকার 1947 সালের পরবর্তী রক্তাক্ত ইতিহাসকে। মনে পড়ে স্বাধীন হায়দ্রাবাদের কথা, একটি ছোট্ট মাছ ধরার নৌকায় আগুন লাগিয়ে সাম্প্রদায়িক হামলার তকমা দিয়ে যেভাবে গোয়া দখল করা হয়েছিল, কিংবা পরবর্তীতে যেভাবে সিকিমের সার্বভৌমত্বকে ধীরে ধীরে গিলে খাওয়া হয়েছিল। বর্তমানের এই রংপুর গাইবান্ধার ঘটনা প্রবাহ কি সেই একই পুরনো নাটকের এক নতুন আধুনিক সংস্করণ নয়? আজ থেকে 100 বছর পর যাতে কেউ এসে দাবি করতে পারে যে এটি রামের পুণ্যভূমি এবং এই অজুহাতে পুরো অঞ্চল দখল করে নেওয়া যায়, এটি কি সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ নয়? কিন্তু এখানেই শেষ নয়, এই খেলার পেছনে রয়েছে আরো বড় এক কৌশলগত হিসাব। ভূরাজনীতির দাবার টেবিলে রংপুর বিভাগের গুরুত্ব কতটা অপরিসীম তা যে কোনো সামরিক বিশ্লেষক এক নজরেই বুঝতে পারবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে যে সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যা বিশ্ব রাজনীতিতে চিকেন স্নেক নামে পরিচিত, তার ঠিক পাশেই বাংলাদেশের এই রংপুর অঞ্চল। কৌশলগতভাবে এই চিকেন নেক ভারতের সবচেয়ে বড় সামরিক দুর্বলতা। দীর্ঘ সময় ধরে এক সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে যদি বাংলাদেশের এই উত্তরাঞ্চলের জনমিতি এবং ধর্মীয় কাঠামোতে এক ধরনের কৃত্রিম ভারসাম্যহীনতা তৈরি করা যায়, তবে যে কোনো বৈশ্বিক বা আঞ্চলিক সংকটের মুহূর্তে সেখানে একটি সামরিক হস্তক্ষেপ বা মিলিটারি ইন্টারভেনশনের পথ সুগম হয়। আর এই ছকটি কিন্তু আজ হুট করে তৈরি হয়নি। বিগত সরকারের দীর্ঘ 15 বছরের শাসনকালে যে নতজানু পররাষ্ট্রনীতি এবং একতরফা তোষণ নীতি চালানো হয়েছিল, তারই বিষবৃক্ষ আজ দেশের আনাচে আনাচে ডালপালা মেলতে শুরু করেছে।
আর ঠিক এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই রাজপথে কিছু চরমপন্থী নেতার উগ্র বক্তব্য এবং তাদের অনুসারীদের অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের বুকে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। প্রকাশ্য মিছিলে দেশীয় অস্ত্রের প্রদর্শন, ত্রিশূল উঁচিয়ে হুঙ্কার আর সংখ্যাগরিষ্ঠ জনগণকে এই মাটি ছেড়ে চলে যাওয়ার সরাসরি হুমকি, এ সব কিছুই প্রমাণ করে যে তাদের পেছনে রয়েছে এক অদৃশ্য মহাশক্তিশালী হাত। তারা স্পষ্ট কঠিন হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই রাম মন্দিরের প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না এবং বাংলাদেশে এমন কোনো শক্তি তৈরি হয়নি যা তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে। কিন্তু ভাববার বিষয় হলো, এই অন্তর্বর্তীকালীন সময়ে যখন দেশের মানুষ একটি শান্ত ও স্থিতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখছিল, তখন কারিশারায় এই ধরনের উস্কানিমূলক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। যদি দেশের সংখ্যাগরিষ্ঠ আলেম সমাজ কিংবা সাধারণ জনগণও এর পাল্টা জবাবে ভারতের দেওবন্দরের আদলে কোনো বিশাল মাদ্রাসা বা আন্দোলনের ডাক দেয়, তবে যে রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হবে তার চূড়ান্ত ফায়দা আসলে কে লুটবে? পর্দার আড়ালে যখন এই বিপজ্জনক খেলা চলছিল, ঠিক তখনই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা সাধারণ মানুষকে চরমভাবে সন্দিহান করে তুলেছে। বিশেষ করে বিএনপির মতো দল, যাদের উপর দেশের মানুষ একটি শক্ত জাতীয়তাবাদী ও সার্বভৌমত্বকামী অবস্থানের আশা করেছিল, তাদের রহস্যময় নীরবতা আজ অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য রক্ষা, ভারতের সাথে ডিপ্লোম্যাটিক যোগাযোগ কিংবা সীমান্ত উত্তেজনা নিয়ে দলটির কিছু দৃশ্যমান ইতিবাচক পদক্ষেপ দেখা গেছে, কিন্তু দেশের অভ্যন্তরে যখন এমন চরম সাম্প্রদায়িক উস্কানি এবং সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি তৈরি হচ্ছে, তখন তাদের এই গা বাঁচিয়ে চলার নীতি দেশের সচেতন মহলকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। রাজনৈতিক দলগুলো যেন আজ ব্যস্ত কাটছে কে কত বড় চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে, কে কাকে সরিয়ে ক্ষমতার মসনদে বসবে। এই নোংরা প্রতিযোগিতায় ক্ষমতার পট পরিবর্তন হলেও সাধারণ মানুষের নিরাপত্তা কিংবা দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো গুণগত পরিবর্তন আসেনি। প্রতিদিনের মারামারি, লুটপাট আর সিন্ডিকেটের ধান্দাবাজির আড়ালে দেশের মূল নিরাপত্তা ব্যবস্থা আজ এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। এই নাটকের আরেকটি অন্ধকার দিক হলো, বিগত 15 বছরে মনোজ কুমার বা বিপ্লব সরকারের মতো উচ্চপদস্থ কর্মকর্তারা যেভাবে ক্ষমতার চরম অপব্যবহার করে এদেশের মানুষের উপর জুলুম, খুন আর গুমের রাজত্ব কায়েম করেছিল, আজ তাদেরই কিছু গোপন দোসর ভিন্ন পোশাকে দেশের ভেতরের শান্তি বিনষ্ট করতে চাচ্ছে। তারা ভালো করেই জানে, একটি স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হলো তার ভেতরে একটি স্থায়ী গৃহযুদ্ধ বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়া। যদি রংপুর অঞ্চলে এই ধরনের কোনো কৃত্রিম সংকট বা দাঙ্গা তৈরি করা যায়, তবে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের দোহাই দিয়ে খুব সহজেই ওপার থেকে ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান এসে হাজির হবে আমাদের সীমানায়। আর ঠিক এই চরম সংকটকালেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক বজ্র কঠিন হুঁশিয়ারি নিয়ে সামনে এলেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকার। তিনি স্পষ্ট এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতার সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের অন্যায় বা আপোষ কখনো মেনে নেবে না সেনাবাহিনী। দেশীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো ধরনের সুগভীর ষড়যন্ত্র নস্যাৎ করতে এবং দেশের শান্তি বিনষ্টকারী যে কোনো অপতৎপরতা রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ সম্পূর্ণ প্রস্তুত। সেনাপ্রধানের এই এক ঘোষণায় মুহূর্তের মধ্যে কেঁপে উঠেছে পর্দার আড়ালের কুশীলবেরা, কারণ তারা খুব ভালো করেই জানে, বুটের তলায় যখন দেশপ্রেমের শক্তি জাগ্রত হয়, তখন কোনো মাফিয়া বা বিদেশি এজেন্ডা রাজপথে টিকতে পারে না। সেনাবাহিনীর এই অনড় কঠোর অবস্থানই প্রমাণ করে, দেশের মাটিকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমান সরকার কি আসলেই এই গভীর ষড়যন্ত্রের মাত্রা অনুধাবন করতে পারছে, নাকি তারাও পূর্বসূরীদের মতো এক অদৃশ্য ভয়ে পা কাঁপিয়ে বসে আছে? ক্ষমতার এই চূড়ান্ত দাবার চালে যেখানে প্রতি মুহূর্তে চাল বদলাচ্ছে, সেখানে দেশ কি পারবে এই বিষাক্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করে নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে, নাকি 30শে জুনের পর এই মানচিত্র এক সম্পূর্ণ নতুন এবং বিপজ্জনক অধ্যায়ের মুখোমুখি হবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে, যার দিকে আজ পুরো বাংলাদেশ অধীর আগ্রহে তাকিয়ে আছে।